ভেতরে ঢুকতেই দেখতে পায় একটা মস্ত বড় পদ্ম ফুল ফুটে আছে। মেঘবুড়ো তো আমাকে এই পদ্ম ফুলটার কথাই বলেছিল। তার মানে এটার উপরে মণিটাকে বসালেই রাজকুমারের জ্ঞান ফিরে আসবে। কিন্তু রাজকুমারকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক তখনই রাজকুমারী কঙ্কাবতী ফটকের দিকে তাকাতেই দেখতে পায় নাগরাজ তার দিকেই ছুটে আসছে। এক মুহূর্ত দেরি না করে কঙ্কাবতী মণিটাকে পদ্ম ফুলের মাঝখানে রাখে। ঠিক তখনই পদ্ম ফুলটা রাজকুমারের রূপ নেয়, আর ফটকের কাছে নাগরাজ আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। কে তুমি রাজকন্যা? আমাকে তুমি মুক্ত করলে কিভাবে? মেঘের দেশের রাজার মৃত্যু হওয়ার পরে রানী গোটা রাজ্যটাকে চালাতো। রানীর একমাত্র মেয়ে কঙ্কাবতী দেখতে যেমন সুশ্রী, ঠিক তেমনই তার সাহস। তীরের বেগে মেঘের দেশে ঘোড়া ছুটিয়ে বেড়াতো প্রতিদিন। কিন্তু এই মেয়েকে নিয়ে রানীর বড় ভয়। এমনই একদিন সকালে, রাজকন্যা কঙ্কাবতী, তোমাকে না কতদিন বলেছি বাইরে এতটা ঘোরাঘুরি করবে না? মা, আমি যদি বাইরে ঘোরাঘুরি না করি তাহলে রাজ্যটাকে কে দেখে রাখবে? তার জন্য আমার মন্ত্রী আছে, সেনারা আছে। তোমাকে এত কষ্ট করতে হবে না কঙ্কাবতী। মা, আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি আমাকে বাড়ি থেকে বের হতে বারণ করো। এমনটা কেন করো বলো তো? তোমার বাবা নেই কঙ্কাবতী, তার অনুপস্থিতিতে আমি গোটা রাজ্যটাকে চালাই। এই কারণে শত্রুপক্ষ সব সময় আমাদের উপরে লক্ষ্য রাখে, কখন আমাদেরকে সরিয়ে দেয়া যায়। আমি জানি তো মা, তুমি অনেক বুদ্ধিমতী। কোনো শত্রু তোমাকে সরাতে পারবে না। তুমি বুদ্ধি আর সাহস দিয়ে সবাইকে পরাজিত করে ফেলবে। আমাকে পরাজিত করতে না পারলে হয়তো ওরা তোমার ক্ষতি করবে কঙ্কাবতী। এই নিয়ে রাত দিন আমার বড় ভয় হয়। মা, আমার ভেতরে তোমার মতো সাহস আর বাবার মতো যুদ্ধ কৌশল আছে। আমাকে হারানো এতটা সহজ নয়। কঙ্কাবতী আর একটা কথাও না বলে ছুটে ঘর থেকে বের হয়ে যায়। রানীর কপালে চিন্তার ভাঁজ আরো স্পষ্ট হয়। হে সৃষ্টিকর্তা, মেয়েটাকে তুমি দেখে রেখো। এমন দুরন্ত মেয়েকে আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এদিকে এই রাজ্যের মন্ত্রী তখন রানীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। গোপনে সে কয়েকজন সেনাকে নিয়ে বন্দী করে। সব কিছুই তো তোমরা শুনলে। যদি ঠিকভাবে কাজটা করতে পারো, তোমাদের পদোন্নতির ব্যবস্থা আমি করে দেব। কিন্তু মন্ত্রী মশাই, এই রাজ্যে থেকে এই রাজ্যের রানীমার সাথে এমন বেইমানি করাটা কি ঠিক হবে? তুমি যদি এত ভালো মানুষই দেখাও তাহলে চলে যেতে পারো। শুধু আমি এই রাজ্যের রাজা হওয়ার পরে তোমার কি হাল হবে সেটা একবার ভেবে দেখো তুমি, কেমন? মন্ত্রী মশাই, আমি আপনার কথাই রাজি। আপনি যেমনে বলবেন আমি ঠিক তেমনই করবো। এই তো সেনা, তোমার মাথায় বুদ্ধি আছে, তোমাকে দেখলেই বোঝা যায়। মন্ত্রী মশাই, আমাকে ভুল বুঝবেন না, আমিও আপনার কথায় রাজি আছি। আজকে রাতেই কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কোনো কথা নেই। কাল সকালে তোমাদের সাথে রাজবাড়িতে দেখা হবে, কেমন? গভীর রাতে রানী আর কঙ্কাবতীকে সেনারা বন্দি করে ফেলে। পরদিন সকালে রাজ দরবারে তাদেরকে নিয়ে বসে মন্ত্রী। মন্ত্রী মশাই, সব কাজ আপনার কথা মতোই সম্পূর্ণ হয়েছে। সত্যি? তোদের মতো কাজের সেনাই আমার দরকার রে। এই দুইজনকে কি এখন আমরা কারাগারে বন্দী করব? দুজনকে না, শুধুমাত্র রানীকে কারাগারে বন্দী করা হোক, আর রাজকুমারী কঙ্কাবতী আমার হয়ে একটা কাজ করবে। শয়তান মন্ত্রী, আমি তোর হয়ে কোনো কাজ করব না। ও তাই বুঝি? তাহলে তোমার সামনেই রানীকে মেরে ফেলার হুকুম দেই। না না, আমার মায়ের কোনো ক্ষতি করবেন না। আমি সব করব, সব করব। আপনি যেমন যেমন বলবেন আমি ঠিক তেমনটাই করব।
এই তো এতক্ষণে পথে এসেছো। শোনো, পাতালপুরে এক মহাশক্তিশালী নাগরাজ আছে। তার মাথায় আছে একটা নাগমণি। ওই নাগমণি হাতে পেলে আমি হব সব থেকে শক্তিশালী মানুষ। তাই আমার জন্য তোমাকে ওই নাগমণি পাতালপুরি থেকে উদ্ধার করে এনে দিতে হবে। যদি নিয়ে আসতে পারো তবেই রানীকে মুক্ত করে দেব। কিন্তু এ যে অসাধ্য কাজ, নাগরাজের মাথা থেকে মণি উদ্ধার কোনো রকমই সম্ভব নয়। তাহলে ধরে নাও রানীকে তুমি আর বাঁচাতে পারলে না। এই কঙ্কাবতীকে ছেড়ে দেওয়া হোক। সেনারা কঙ্কাবতীকে ছেড়ে দেয়। কঙ্কাবতী মন খারাপ করে মেঘের ওপর বসে থাকে। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক এই সময় মেঘ বুড়ো এসে তার সামনে দাঁড়ায়। আমাদের রাজকুমারীর কি হয়েছে? তাকে এমন মন খারাপ দেখাচ্ছে কেন? আমাদের সব কিছু শেষ হয়ে গেছে মেঘবুড়ো। মন্ত্রীর ষড়যন্ত্রে আমার মা বন্দী হয়ে গেছে। মন্ত্রী বলেছে আমি যদি পাতালপুরি থেকে নাগরাজের মাথার মণি নিয়ে আসতে পারি তবেই মাকে মুক্তি দেবে। পাতালপুরীর নাগরাজের মাথার মণি? সেটা তো আনা যে প্রায় অসম্ভব। আমি জানি মেঘবুড়ো, এই কারণেই সব কিছু হারিয়ে নিরাশ হয়ে বসে আছি। তোর মাথায় যদি বুদ্ধি থাকে, বুকে অপরিসীম সাহস থাকে, তবেই নাগরাজকে হারাতে পারবি। মনে রাখবি, নাগরাজের সাথে কখনো শক্তিতে পারা যাবে না। ওর সাথে বুদ্ধিতে জয়ী হতে হবে। কিন্তু মেঘবুড়ো, কিভাবে? আমি তো পাতালপুরি সম্পর্কে কিছুই জানি না, আর না জানি ওই নাগরাজ সম্পর্কে। শোন, আমি তোকে বলি, পাতালপুরীর রাজকুমারকে অনেক বছর যাবত ওই নাগরাজ বন্দি করে রেখেছে। কেউ ওই নাগরাজের হাত থেকে রাজকুমারকে বাঁচাতে পারে না। যেই যায় নাগরাজের হাতে তারই মৃত্যু হয়। তাহলে আমি কিভাবে পারবো মেঘবুড়ো? আমারও তো ওই নাগরাজের হাতে মৃত্যু হবে। কোন বুদ্ধি দিয়ে তুই কাজটা করবি সেটা তোর নিজেকেই বের করতে হবে। কিন্তু কিভাবে কি করতে হবে আমি সেটা তোকে বলে দিতে পারি। ঠিক আছে মেঘবুড়ো, আমাকে কিভাবে কি করতে হবে বলো। পাতালপুরীর প্রথম ফটকে ঢোকার পথেই ওই নাগরাজ তোকে আক্রমণ করবে। সাবধান, এই সময়ে তুই একবারের জন্য ওই মনির কথা চিন্তা করবি না। তাহলে নাগরাজের মাথার মনির মহাশক্তি তোকে শেষ করে ফেলবে। তুই যে কোনো ফন্দিতে ওই সাপকে বন্দি করবি, তারপরে ওর মাথা থেকে মণিটাকে নিয়ে নিবি। এতেই কি নাগরাজ মারা যাবে? এত সহজে ওই নাগরাজের মৃত্যু হবে না কঙ্কাবতী। নাগরাজকে কোনো বাঁধন দিয়ে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব নয়। কিন্তু তুই বুদ্ধি করে ওকে যতক্ষণ আটকে রাখবি, ঠিক ওই সময়ের ভেতরে পাতালপুরীর ভেতরে ঢুকে লাল পদ্মের উপর ওই মণিটাকে বসাতে হবে। একবার কাজটা করতে পারলেই ওই নাগরাজের মৃত্যু হবে, আর পাতালপুরীর বন্দি রাজকুমার জ্ঞান ফিরে পাবে। তোমাকে অনেক ধন্যবাদ মেঘবুড়ো। আমি আজকেই ওই পাতালপুরীতে যাব। আমার মাকে বাঁচানোর শেষ চেষ্টা করতেই হবে। আমার তোর ওপর পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুই বুদ্ধি আর সাহস দিয়ে ঠিক জয়ী হয়ে ফিরবি। কঙ্কাবতী মেঘের ভেলায় ভাসতে ভাসতে দূরে মিলিয়ে যায়। মন্ত্রীমশাই, ক্ষমা করবেন, কাজটা মনে হয় ঠিক হলো না। কোন কাজের কথা বলছিস বলতো? রাজকুমারী কঙ্কাবতীকে ছেড়ে দেওয়া একদমই ঠিক হয়নি। যদি সত্যি সত্যি পাতালপুরী থেকে নাগরাজের মণিটা নিয়ে আসে, তখন তো কথা মতো রানীমাকে আপনার ছেড়ে দিতে হবে। তোর কি মনে হয় রাজকুমারী কঙ্কাবতী নাগরাজের মণি আনতে পারবে? আজ পর্যন্ত যারাই ওই মণি আনতে গেছে তাদেরই প্রাণ গেছে। আর যদি কোনো মতে কঙ্কাবতী মণিটাকে ফিরে নিয়েও আসে,
তখন মণিটা আমি কেড়ে নেব আর ওকে বন্দি করে রাখবো। মন্ত্রীমশাই, আপনার বুদ্ধির জবাব নেই। ঠিক সন্ধ্যাবেলা পাতালপুরীতে এসে পৌঁছায় রাজকুমারী কঙ্কাবতী। চারিদিকে গাছের ইয়া বড় বড় শেকড় ঝুলে আছে, আর ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে কঙ্কাবতী। সেই কখন থেকে কেবল হেঁটেই যাচ্ছি, জানি না কোথায় সেই পাতালপুরীর প্রধান ফটক। চারদিকে কতটা নিঃশব্দ, কতটা নিস্তেজ আর ছমছমে। আমার তো এখনই বড্ড ভয় করছে। না না, মনকে সাহস দিতে হবে। মায়ের জীবন এখন আমার হাতে, যেভাবেই হোক মাকে আমার মুক্ত করতেই হবে। ঠিক এই সময় রাজকুমারী কঙ্কাবতী দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে পাতালপুরীর মস্ত বড় ফটক। আশেপাশে না তাকিয়ে সে সোজা ফটক দিয়ে ভেতরে ঢুকতে যায়। ঠিক তখনই কঙ্কাবতীর মাথার ওপর থেকে ফোঁস ফোঁস একটা শব্দ হয়। চমকে ওঠে কঙ্কাবতী। সে দেখতে পায় সেখানে বসে আছে এক প্রকাণ্ড বড় একটা সাপ। এত বড় সাপ! এটাই তাহলে মেঘবুড়োর বলা ওই নাগরাজ। আমি নাগরাজ। তুই বোধহয় জানিস না, বিনা অনুমতিতে পাতালপুরীর ভেতরে ঢোকার শাস্তি কি হতে পারে। তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না। আমি তোমাকে পরাজিত করতে এসেছি। ও, তাই বুঝি? বুঝতে পেরেছি, বাকি মানুষদের মতো তোরও মরার স্বাদ জেগেছে। নাগরাজের নিঃশ্বাসে কঙ্কাবতীর চুল উঠতে থাকে, ভয়ে সে কাঁপতে থাকে। তারপর আবার নিজেকে শক্ত করে মনে মনে বলে, আমার হেরে গেলে চলবে না, সাহস রাখতে হবে। নাগরাজকে আমি রাগিয়ে দিয়েছি, রাগের সময় ওদের বুদ্ধি লোপ পায়। এবার আমাকে যে কোনো একটা বুদ্ধি করে ওকে বন্দি করতে হবে। ঠিক এই সময় নাগরাজ কঙ্কাবতীর দিকে ছুটে আসতে শুরু করে। কঙ্কাবতীও ছুটে যায়। ছুটতে ছুটতে হঠাৎ কঙ্কাবতী দেখতে পায় একটা মস্ত বড় মোটা গাছ। কঙ্কাবতী সেই গাছটাকে ঘিরে ঘুরতে থাকে। কঙ্কাবতীকে অনুসরণ করে নাগরাজও গাছটাকে ঘিরে ঘুরতে থাকে। বেশ অনেক সময় এভাবে কেটে যায়। কঙ্কাবতী দেখতে পায় নাগরাজ গাছটার সাথে পুরোপুরি পেঁচিয়ে গেছে। নাগরাজ, তুমি নিজের জালে নিজেই বন্দি হয়ে গেছো। এবারে তোমার মাথার মণি আমার হাতে চলে আসবে। দুনিয়ার কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারে না। এক্ষুনি মুক্ত হয়ে আমি তোকে শেষ করে ফেলবো। হাতে একদমই সময় নেই। মেঘবুড়োর কথা মতো আমাকে বাকি কাজটা এক্ষুনি সেরে ফেলতে হবে, তা না হলে এই নাগরাজ আমাকে মেরে ফেলবে। মণিটাকে হাতে চেপে ধরে কঙ্কাবতী এক ছুটে পাতালপুরীর প্রাসাদের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকতেই দেখতে পায় একটা মস্ত বড় পদ্ম ফুল ফুটে আছে। মেঘবুড়ো তো আমাকে এই পদ্ম ফুলটার কথাই বলেছিল। তার মানে এটার উপরে মণিটাকে বসালেই রাজকুমারের জ্ঞান ফিরে আসবে। কিন্তু রাজকুমারকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক তখনই রাজকুমারী কঙ্কাবতী ফটকের দিকে তাকাতেই দেখতে পায় নাগরাজ তার দিকেই ছুটে আসছে। এক মুহূর্ত দেরি না করে কঙ্কাবতী মণিটাকে পদ্ম ফুলের মাঝখানে রাখে। ঠিক তখনই পদ্ম ফুলটা রাজকুমারের রূপ নেয়, আর ফটকের কাছে নাগরাজ আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। কে তুমি রাজকন্যা? আমাকে তুমি মুক্ত করলে কিভাবে? আমি মেঘের দেশের রাজকুমারী কঙ্কাবতী। অনেক কষ্ট, সাহস আর বুদ্ধি করে নাগরাজকে মেরে আমি তোমাকে মুক্ত করেছি। তুমি এই পাতালপুরীতে কি জন্য এসেছো? কি তোমার উদ্দেশ্য? ষড়যন্ত্র করে আমার মাকে আমাদের রাজ্যের মন্ত্রী বন্দি করেছে। মন্ত্রী আমাকে বলে দিয়েছে যদি নাগরাজের মাথার মণি আমি তাকে দিতে পারি তবেই সে আমার মাকে মুক্ত করে দেবে। তুমি আমার জীবন বাঁচিয়ে এখন মায়ের জীবন বাঁচাতে যাচ্ছ? আমি তোমার উপর খুবই সন্তুষ্ট হয়েছি রাজকুমারী। আর
আমি তোমাকে আমার রানী করতে চাই। এটা তো আমার পরম সৌভাগ্য রাজকুমার, কিন্তু তার আগে আমার কাজটা আমাকে শেষ করতে হবে। আমার মা এখনো মন্ত্রীর কাছে বন্দী হয়ে আছে। চলো রাজকুমারী, তোমার সাথে আমিও তোমাদের মেঘের দেশে যাব। নাগরাজের মাথার মণি আর পাতালপুরের রাজকুমারকে নিয়ে কঙ্কাবতী মেঘের দেশে ফিরে আসে। সোজা রাজদরবারে গিয়ে মন্ত্রীর সামনে দাঁড়ায়। মন্ত্রী মশাই, আপনার কথা মতো আমি নাগরাজের মাথার মণি নিয়ে এসেছি। এবার আপনি আমার মাকে মুক্ত করে দিন। এ তো অসম্ভব। এই অসম্ভব কাজ কিভাবে করলে তুমি রাজকুমারী? মাকে বাঁচাতে তার সন্তান সব অসম্ভবকে সম্ভব করতে পারে। এবারে আমার মাকে তাড়াতাড়ি মুক্ত করে দিন। এত সহজ নয়। সেনা, এক্ষুনি এই দুজনকে বন্দি করো আর মণিটাকে কেড়ে নাও। মন্ত্রীর আদেশে সেনা কঙ্কাবতীর দিকে এগিয়ে আসে। ঠিক তখনই মণি থেকে একটা আলো বের হয়ে গিয়ে দুজনকেই মাটিতে ফেলে দেয়। এটা কি হলো? কি হলো এটা? বলতে না বলতেই আরেকটা আলো গিয়ে মন্ত্রীর শরীরে আঘাত করে। মন্ত্রী মাটিতে ছটফট করতে করতে মারা যায়। সেনারা গিয়ে তাড়াতাড়ি রানীকে মুক্ত করে নিয়ে আসে। সত্যি কঙ্কাবতী, তুমি আমার আদর্শ মেয়ে। তুমি না থাকলে হয়তো আমাকে ওই কারাগারেই পচে মরতে হতো। আমি কি করে তোমাকে কারাগারে মরতে দিতে পারি বলো মা? আমার ভেতরে যে তোমার মতোই সাহস, এই সাহসই আজকে তোমাকে বাঁচিয়ে দিল। এরপরে পাতালপুরীর রাজকুমারের সাথে কঙ্কাবতীর বিয়ে হয়ে যায়। পাতালপুরী আর মেঘের দেশ দুই জায়গায় একসাথে সুখের জোয়ার নেমে আসে।